নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের দেশে এবং আমাদের বাংলায় বা রাজ্যে যাই বলুন না কেন, নানা রকমের যৌন সমস্যা রয়েছে। যে যৌন সমস্যাগুলো আমরা কারোর সঙ্গে মন খুলে আলোচনা করতে পারি না। যেটুকু সম্ভব আমরা চেষ্টা করি গোপনে সেই সমস্যাগুলো নিজেদের মধ্যে মিটিয়ে নিতে। এইরকমই একটা যৌন সমস্যা হচ্ছে বিলম্বিত বীর্যপাত। যে বিলম্বিত বীর্যপাতের সমস্যা অনেক পুরুষের মধ্যে রয়েছে। স্বভাবতই দেখা যায় এই বিলম্বিত বীর্যপাতের সমস্যায় যেরকম পুরুষদের সমস্যা হয়, অন্যদিকে যখন শারীরিক মিলন হচ্ছে তখন তার যে পার্টনার তিনিও কিন্তু মারাত্মকভাবে সমস্যায় পড়ে যান। তাহলে আজকের দিনে আমাদের যেটা প্রশ্ন, সেই বিলম্বিত বীর্যপাত কি? বিলম্বিত বীর্যপাত কাদের হয়, কেন হয়, এটা কি কোনো অসুখ, এর চিকিৎসায় বা কি রয়েছে? এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সেই আলোচনার মধ্যে আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র গাইনোকোলজিস্ট, সেক্স মেডিসিন এক্সপার্ট এবং ইনফার্টিলিটি এক্সপার্ট ডক্টর সুজয় দাশগুপ্তকে। নমস্কার স্যার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে নমস্কার, ধন্যবাদ আপনাকে। স্যার, আজকে আমরা একটু আলোচনা করব বিলম্বিত বীর্যপাত নিয়ে। বিলম্বিত বীর্যপাত বলতে ঠিক কি বুঝি? আচ্ছা দেখুন, যেটা নিয়ে অনেকেই বলেন সেটা হচ্ছে প্রিম্যাচিওর ইজাকুলেশন বা শীঘ্র পতন, কিন্তু এর উল্টোটাও আছে। অর্থাৎ সে পুরুষ চাইছেন তাড়াতাড়ি বীর্যপাত করতে কিন্তু তার হচ্ছে না, হয় দেরি করে হচ্ছে অথবা একদমই হচ্ছে না। এটাকে আমরা বলি ডিলেড ইজাকুলেশন। আর যদি একদমই না হয় তাকে বলা হয় অ্যানিজাকুলেশন বা অ্যাবসেন্ট ইজাকুলেশন। সাধারণভাবে বলা হয় একজন পুরুষ যখন চাইছেন যে তার সেক্স এবার শেষ হয়ে যাক, বীর্যপাত হয়ে যাক, কিন্তু তখন হচ্ছে না, তারপরও তার সেক্স কন্টিনিউ হচ্ছেন, যেটা তিনি চাইছেন না এবং যেটা তার এবং তার পার্টনারের মধ্যে একটা স্ট্রেস তৈরি করছে, তাকে আমরা বলি বিলম্বিত বীর্যপাত। সাধারণভাবে বলা হয় 10 থেকে 15 মিনিটের বেশি যদি প্রলংড হয় তাকে ডিলেড ইজাকুলেশন বলে, কিন্তু এটা সাবজেক্টিভ। কেউ ধরুন মনে করলো যে আমার 3 মিনিটের মধ্যে হয়ে যাওয়া উচিত, আমি আর পারছি না, কিন্তু তার হচ্ছে না। এটা যদি অতিরিক্ত স্ট্রেস তৈরি করে তখন আমরা ডেফিনেটলি বলি এটা ডিলেড ইজাকুলেশন এবং তার ট্রিটমেন্ট দরকার। সাধারণত বা স্বাভাবিকভাবে যখন শারীরিক মিলন ঘটছে তখন বীর্যপাত মোটামুটি কত মিনিটের মধ্যে হয়ে যাওয়াটা স্বাভাবিক? দেখুন, এটা কিন্তু সাবজেক্টিভ। যেমন প্রিম্যাচিওর ইজাকুলেশনের ক্ষেত্রে কেউ মনে করেন যে 2 মিনিট যথেষ্ট, কেউ মনে করেন না 5 মিনিট যথেষ্ট নয়। সেরকম ভাবে আমরা সাধারণত বলি যে বললাম 10 থেকে 15 মিনিটের বেশি হলে সেটাকে বলা হয় অস্বাভাবিক, অথবা যদি কোনো পুরুষ মনে করেন যে যখন হওয়া উচিত তার থেকে বেশি হচ্ছে। এবার দেখুন, তখন তো কারো পক্ষে ঘড়ি ধরে দেখা সম্ভব নয়, কিন্তু আমরা বলি যেটা মনে হচ্ছে আপনার বা আপনার পার্টনারের মনে হচ্ছে যে এই সময় হয়ে গেলে ভালো হতো কিন্তু হচ্ছে না, তখনই আমরা বলি এটা নিয়ে চিন্তার কারণ আছে এবং এটা নিয়ে ডাক্তার দেখানো উচিত। স্যার, একটু বিলম্বিত বীর্যপাতের কারণগুলো কি? আচ্ছা, কিছু কারণ হচ্ছে দেখুন সাইকোলজিক্যাল, যেমন স্ট্রেস রিলেটেড, তার হয়তো স্ট্রেস তৈরি হচ্ছে। কারো কারো হচ্ছে, এটা খুব কম ক্ষেত্রে হয়, কারো কারো অতিরিক্ত ম্যাস্টারবেশনের ফলে তখন আর তাদের আর সেক্স করার সময় তাদের আর ফ্যান্টাসিটা থাকছে না। আমরা বলবো না ম্যাস্টারবেশনের কারণেই ডিরেক্ট হচ্ছে, কিন্তু ম্যাস্টারবেশন করে যেহেতু নিজে তিনি একটা আনন্দ পেয়ে যাচ্ছেন তখন আর তার সেক্স ভালো লাগছে না। 3 নম্বর, আমরা কারো কারো পাই সিচুয়েশনাল, যেমন কেউ কিছু কিছু পুরুষ বলেন যে তার আগে যে পার্টনার ছিল, আগে যে গার্লফ্রেন্ড ছিল তার সাথে সমস্যা হতো না, এখন যে স্ত্রী তার সাথে সমস্যা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ঠিক মতো স্টিমুলেশন হচ্ছে না, অর্থাৎ ভেতরে যাওয়ার পর ঠিক মতো স্ট্রোক করা হচ্ছে না, অথবা কিছু পার্টিকুলার পজিশনে সমস্যা হচ্ছে। এছাড়া হতে পারে অতিরিক্ত স্ট্রেস বা অ্যাংজাইটির কারণে হতে পারে। আর কিছু আছে ট্রিটমেন্ট রিলেটেড, যেমন কিছু ওষুধের কারণে বিলম্বিত বীর্যপাত হয়, যেমন প্রস্টেটের সমস্যার জন্য যারা অনেকে ট্যামসুলোসিন জাতীয় ওষুধ নেন তাদের হতে পারে। এছাড়া যদি কেউ বলেন যে আমাদের কাছে এলেন শীঘ্র পতনের জন্য, আমরা ওষুধ দিলাম, কিন্তু দেখা গেল ওষুধের এমন সাইড এফেক্ট হচ্ছে তাতে অতিরিক্ত দেরি করে হচ্ছে। এছাড়া কিছু কিছু লিঙ্গ শিথিলতা বা ইরেকটাইল ডিসফাংশনের কিছু মেডিসিনের কারণে হয়। এছাড়া যেটা হয় অর্গানিক, অর্থাৎ শরীরের মধ্যে সমস্যা, একটা হচ্ছে ডায়াবেটিসের কারণে নার্ভের সমস্যা হতে পারে। অন্য কোনো কারণে নার্ভের সমস্যা, পিঠে মেরুদণ্ডে বা স্পাইনাল কর্ডে কোনো টিউমার হয়েছে বা ইনফেকশন হয়েছে বা আগে অপারেশন হয়েছে। সব থেকে কমন আমরা দেখি ব্লাডার নেক, অর্থাৎ ইউরিনারি ব্লাডার, পেচ্ছাপের যে থলি তার নিচের দিকে বা প্রস্টেট গ্ল্যান্ডে কোনো অপারেশন বা রেডিয়েশন হয়েছে তাতে, অথবা ধরুন কোনো ক্যান্সার সার্জারি হয়েছে এর আগে, বা যেখানে পেটে বড় অপারেশন হয়েছে, লিম্ফ নোড বা এরকম কিছু বাদ দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে হয়। খুব কম ক্ষেত্রে আছে যাদের জন্মগতভাবে হয়। আর আরেকটা কারণ হচ্ছে যাকে বলে রেট্রোগ্রেড ইজাকুলেশন, অর্থাৎ ইজাকুলেশন হচ্ছে কিন্তু সেটা সামনে পেনিস দিয়ে সামনে না বেরিয়ে পেছনে ইউরিনারি ব্লাডারের মধ্যে চলে যাচ্ছে, অর্থাৎ ইউরিনের সাথে তখন স্পার্মটা বেরোচ্ছে। সাধারণত এই জিনিসগুলো কমন থাকে যারা ডিলেড ইজাকুলেশন বলেন তাদের ক্ষেত্রে।
স্যার, আমরা একটু জানবো যে যৌন জীবনে প্রভাব ফেলার পাশাপাশি এই যে বিলম্বিত বীর্যপাত, এটা কি প্রজননে কোনো সমস্যা তৈরি হ্যাঁ, করতে পারে? বিলম্বিত বীর্যপাত তো অবশ্যই প্রজননের ক্ষেত্রে প্রভাব ফেলবে, কারণ যদি ইজাকুলেশন না হয় প্রেগনেন্সি আসবে না স্বাভাবিকভাবে। এছাড়া সেই যে ভদ্রলোকের হচ্ছে সে ভদ্রলোকের মধ্যে স্ট্রেস তৈরি করছে। এছাড়া অনেক সময় সে ভদ্র মহিলার কাছেও, অর্থাৎ যিনি যার যে পার্টনার তার কাছেও জিনিসটা অসহনীয় হয়ে ওঠেন, অর্থাৎ তিনি মনে করছেন যে এখন হয়ে গেলে ভালো হয়, তারও একটা অতিরিক্ত অ্যাংজাইটি এমনকি পেইনও হতে পারে। আর অবশ্যই প্রেগনেন্সি আসতে এটা কিন্তু সমস্যা করতে পারে। স্যার, আমাদের দর্শক বন্ধুরা আপনার কাছে প্রশ্ন চেয়েছেন যে বিলম্বিত বীর্যপাত যাদের হয়, যখন বীর্যপাত হচ্ছে তখন তাদের প্রচন্ড দুটো মাথার যে রগ আছে সেখানে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। তো এই ধরনের যে সিমটম, এগুলো কি এই কারণে হয়? এটা যদি অনেকক্ষণ ধরে যদি মানে ইজাকুলেশন না হয়, যখন চাইছেন হচ্ছে না, অতক্ষণ ধরে ইরেকশন হয়ে আছে, অর্থাৎ পেনিস শক্ত হয়ে আছে, অথচ ডিসচার্জ হচ্ছে না, তখন কিন্তু অনেক সময় মাথা ব্যথা হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক জিনিস। কাজে সেটার একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে, টেম্পোরারি ট্রিটমেন্ট হচ্ছে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া সেক্সের আগে। পার্মানেন্ট ট্রিটমেন্ট হচ্ছে কেন ডিলেড ইজাকুলেশন হচ্ছে কারণটা বের করে সেটা ট্রিটমেন্ট করা। স্যার, আমি একটু চিকিৎসার প্রসঙ্গে আসবো। চিকিৎসাটা কি? আচ্ছা, প্রথমে আমাদের কারণ বের করতে হবে। সে পুরুষের শারীরিক পরীক্ষা করা দরকার, তার লিঙ্গ ঠিক মতো চেক আপ করা দরকার, টেস্টিসে কোনো সমস্যা আছে কিনা, নার্ভের সমস্যা আছে কিনা, এমনকি কখনো কখনো তাদের ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড দরকার, প্রস্টেট গ্ল্যান্ড ভালো করে দেখার জন্য মলদ্বারের মধ্যে ছোট আল্ট্রাসাউন্ডের একটা ছোট প্রোব দিয়ে দেখা হয় সেটাতে ঠিক আছে কিনা। কখনো কখনো আমরা ইউরিন টেস্ট করি, যাকে বলে পোস্ট ম্যাস্টারবেশন ইউরিন টেস্ট করে দেখি ইউরিনে স্পার্ম আসছে কিনা, রেট্রোগ্রেড ইজাকুলেশন আছে কিনা বোঝার জন্য। চিকিৎসা প্রথম হচ্ছে কি কারণ সেটা চিকিৎসা করা, ডায়াবেটিস হলে সেটা কন্ট্রোল করা, যদি কোনো ওষুধের কারণে হয় সেই ওষুধটা চেঞ্জ করা, যদি সিচুয়েশনাল হয় দেখ আমরা প্রথমে বলি পজিশন চেঞ্জ করে দেখুন, ভালো করে স্ট্রেপ করা, এই ক্ষেত্রে সে মহিলারও ভূমিকা থাকে, সে পুরুষকে ঠিকমতো উত্তেজিত করা, তারপরে সহবাস করা। কিন্তু দেখা গেছে এক্ষেত্রে ড্রাগ থেরাপি অর্থাৎ ওষুধের ট্রিটমেন্ট 100 জনের মধ্যে 20 থেকে 30 জনের কাজ করে। বাকিদের ক্ষেত্রে কিছু মেকানিক্যাল ট্রিটমেন্ট দরকার, যেমন ভাইব্রেটার কিছু, অর্থাৎ বিশেষ ধরনের মেশিন আছে যেটা পেনিসে স্টিমুলেট করলে তার থেকে স্পাম বেরোতে পারে। এছাড়া যদি এটা সম্ভব না হয় তখন, এবং তারা প্রজননের ক্ষেত্রে অর্থাৎ বাচ্চা চাইছেন, সেক্ষেত্রে একটা উপায় হচ্ছে, যদি সে পুরুষ ম্যাস্টারবেশন করতে সক্ষম হন, আমরা বলি সে ম্যাস্টারবেশন করে স্পাম কালেক্ট করে সেটা নিজেরাই ভেজিনাতে দিতে পারেন, যাকে বলে হোম ইনসেমিনেশন। আমাদের অনেক পেশেন্ট, তাদের কিন্তু আমরা ট্রিটমেন্ট করে তাদের জিনিসটা ঠিক হয়নি, কিন্তু তারা কিন্তু এভাবে বাচ্চা তাদের এসছে। অর্থাৎ সবসময় ট্রিটমেন্ট এই সমস্যা থাকলে আইইউআই আইভিএফ করতে হবে এরকম নয়, যদি দেখা যাচ্ছে এটাতে হচ্ছে না তখন ডেফিনেটলি আইইউআই বা আইভিএফ। কিছু ক্ষেত্রে ইলেকট্রো ইজাকুলেশন করা যায়, অর্থাৎ কিন্তু সেটা আন্ডার অ্যানেস্থেসিয়া করতে হয়, প্রস্টেট গ্ল্যান্ডকে মলদ্বারের মধ্যে দিয়ে স্টিমুলেট করে আমরা স্পাম কালেক্ট করি পেনিস থেকে। আর যদি কোনোভাবেই কাজ না হয় তখন উপায় হচ্ছে সার্জিক্যাল স্পাম রিট্রিভাল, অর্থাৎ অন্ডকোষ থেকে আমরা স্পাম কালেক্ট করে তাদেরকে আমরা বায়োলজিক্যাল ফাদার হতে সাহায্য করতে পারি আইভিএফ পদ্ধতির মাধ্যমে। অর্থাৎ প্রথমে দরকার কেন হচ্ছে দেখা, যদি সম্ভব হয় সেটা চিকিৎসা করা, যদি সম্ভব নয় তাহলে সেটা বাইপাস করে আমাদের বাচ্চা আসার ট্রিটমেন্ট করা, এই হচ্ছে মূলত চিকিৎসা। স্যার, ব্যায়াম বা খাদ্যাভ্যাসের পরিবর্তনের মধ্যে দিয়ে এই যে বিলম্বিত বীর্যপাত, এটা কিছুভাবে ঠিক করা সম্ভব? একটা তো হচ্ছে খাদ্যাভ্যাসের বলতে ইন জেনারেল যেটা আমরা বলি স্মোকিং না করা, অ্যালকোহল কমানো, খুব ফ্যাট জাতীয় বা ফাস্ট ফুড জাঙ্ক ফুড অ্যাভয়েড করা। ব্যায়াম বলতে তো নর্মালি শরীরের ওজন নর্মাল রাখা উচিত, তার সাথে কিছু পেলভিক ফ্লোরের মাসেলের এক্সারসাইজ আছে যাকে কেজেলস এক্সারসাইজ বা এই ধরনের এক্সারসাইজ বলে, সেগুলো আমরা চেম্বারে দেখিয়ে দিই, তার ফলেও কিন্তু কখনো কখনো এটা ঠিক হতে পারে। এই যে বিলম্বিত বীর্যপাতের সমস্যা, এটা কি কোনো স্থায়ী সমস্যা, না এটা একটা নির্দিষ্ট সময়ের পর আস্তে আস্তে সেটা ঠিক? ডিপেন্ড করছে কি ধরনের সমস্যা তার উপরে, কারণ আমরা কিন্তু বেশ কিছু পেশেন্টকে পেয়েছি যাদের কিন্তু কোনো ট্রিটমেন্ট ছাড়াই নিজে থেকে ঠিক হয়ে গেছে, আবার কিছু পেশেন্টকে পেয়েছি তাদের আর ঠিক হচ্ছে না, পার্মানেন্টলি থেকে যাচ্ছে। কি কারণে হচ্ছে তার উপর ডিপেন্ড করে। স্যার, মানসিকের কথা আপনি একটু আগে বলছিলেন, তো এই যে মানসিক জায়গাটা যাদের এই ধরনের হয়, তারা কিভাবে নিজেদেরকে মোটিভেট? প্রথম কথা, এই সমস্যাটা হয় অনেকেরই, কিন্তু যেহেতু এটা কেউ কারোর সাথে আলোচনা করছে না তাই জানেন না, তাই অনেকেই মনে করে এই সমস্যা শুধু আমার হয়েছে, অন্য কারো হয়নি। এটা নিয়ে খোলাখুলি ডাক্তারের সাথে কথা বলুন। আমরা কিন্তু অনেক সময় পেশেন্টদেরকে পাই, পেশেন্টরা বাচ্চার জন্য চেষ্টা করছেন 4 বছর 5 বছর, কিন্তু তার যে বিলম্বিত বীর্যপাত হচ্ছে সেটা ডাক্তারকে বলেনি, মাসের পর মাস ওষুধ খেয়ে যাচ্ছেন। দেখুন, ওষুধ খেলে তো তার প্রেগনেন্সি আসবে না, কারণ তার তো বীর্যপাতে সমস্যা আছে। কিন্তু এটা যদি সমস্যা, এটা ডাক্তারকে বলা। যদি মানসিক সমস্যা মনে হচ্ছে, স্ট্রেস তৈরি হচ্ছে, তাহলে সেটা ডাক্তারকে বলা। অবশ্যই মানসিক যারা বিশেষজ্ঞ আছেন তাদের সাহায্য নেওয়া। অবশ্যই এটা মানসিক চাপ থেকে বেরোনোর উপায় আছে।
অনেক ধন্যবাদ স্যার। আমরা বিলম্বিত বীর্যপাত সম্পর্কে অনেক তথ্য জানলাম। তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা। তো এই সমস্যাটাকে লঘু করে না দেখে সঠিকভাবে সঠিক সময়ে এর চিকিৎসা করাটা অত্যন্ত জরুরি। কারণ এটা যেমন একদিকে যৌন জীবনকে ব্যাহত করে, অন্যদিকে তেমনি প্রজননের উপরেও মারাত্মক প্রভাব ফেলে। স্যারকে ধন্যবাদ আমাদের এই আলোচনায় আসার জন্য। দর্শক বন্ধুরা, আপনাদের এই বিষয় নিয়ে প্রশ্ন থাকলে আপনারা সরাসরি এখানে প্রশ্ন করুন, আপনাদের মতামত জানান এবং আপনারা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।